নমস্কার বন্ধুরা, অর্থের কথা উঠলেই আমাদের বিভিন্ন মানুষের মনে বিভিন্ন ধারণার উদয় হয়। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অর্থ সম্বন্ধে এমন প্রচলিত তিনটি ধারণার কথা। এই ধারণাটা ঠিক কি ভুল সে সম্বন্ধে আমি কোনো কথা বলবো না, সে বিচারের ভার আপনাদের সামনে আমি শুধু তথ্য তুলে ধরব। প্রথম ধারণা, মানি ইজ দ্য রুট অফ অল এভিল, অর্থাৎ অর্থই অনর্থের মূল। এটা আমরা বহু মানুষকে বহুবার বলতে শুনেছি যে অর্থই অনর্থের মূল, অর্থাৎ যেখানে অর্থ বেশি সেখানেই অনর্থ বেশি। এবার যদি আমি কয়েক মুহূর্তের জন্য ধরেও নিই যে অর্থই অনর্থের মূল, তাহলে এটা দাঁড়ায় যে যেখানে অর্থের পরিমাণ বেশি থাকবে সেখানেই অনর্থ বাঁধবে, অর্থাৎ সেখানেতেও ক্রাইমও আরও বেশি করে ঘটবে। এখন দেখা যাক যে পৃথিবীর কোন কোন দেশের মানুষের কাছে অর্থ সবথেকে বেশি আছে। তো যদি আমি জিডিপি পার ক্যাপিটা হিসাবে দেখি এবং সেই হিসেব করে যদি আমি পৃথিবীর টপ 10 কান্ট্রি দেখি, তাহলে সেই যে লিস্টে যে কান্ট্রিগুলো আসছে, তো এই লিস্টের প্রথমেই আসছে লুক্সেমবার্গ, যাদের জিডিপি পার ক্যাপিটা সবথেকে বেশি, ডলারের হিসাবে প্রায় 1,35,000। তারপরে যে দেশগুলো আসছে সেগুলো আসছে আয়ারল্যান্ড, তারপর নরওয়ে, সুইজারল্যান্ড, কাতার। এইভাবে আমি 10টা দেশের নাম আপনাদেরকে শো করছি। তো যদি অর্থ অনর্থের মূল হয় তাহলে কী হবে, তাহলে এই 10টা দেশেতেই সবথেকে বেশি ক্রাইম হবার কথা। এবার দেখা যাক যে এই 10টা দেশ ক্রাইম ইন্ডেক্সে এদের র্যাঙ্কিং কেমন। তো র্যাঙ্কিং 1 মানে সেই দেশের ক্রাইম সবথেকে বেশি, এবং র্যাঙ্কিং 2 মানে তার থেকে একটু কম। এইভাবে মানে র্যাঙ্কিং যত কম হবে তত ক্রাইমটা বেশি হবে। তো সেই হিসেব করে যদি দেখি যে লুক্সেমবার্গের ক্রাইম ইন্ডেক্সের র্যাঙ্কিং হচ্ছে 97, আয়ারল্যান্ডের ক্ষেত্রে দেখুন এদের ক্রাইম ইন্ডেক্সের র্যাঙ্ক হচ্ছে 126, নরওয়ের ক্ষেত্রে ক্রাইম ইন্ডেক্সে এদের র্যাঙ্কিং 98, সুইজারল্যান্ডের ক্ষেত্রে দেখুন এর ক্রাইম ইন্ডেক্সে র্যাঙ্কিং হচ্ছে 131, কাতারের ক্ষেত্রে আরও ভালো 136, তারপর সে সিঙ্গাপুর, এদের র্যাঙ্কিং হচ্ছে 113, ইউএস এর ক্ষেত্রে এর র্যাঙ্কিং হচ্ছে 56, আইসল্যান্ডের ক্ষেত্রে দেখুন এর র্যাঙ্কিং হচ্ছে 124, ডেনমার্কের ক্ষেত্রে এর র্যাঙ্কিং দেখুন 117। সুতরাং আমি দেখতে পেলাম যে সবচেয়ে যে ধনী দেশগুলো আছে তাদের ক্রাইমের র্যাঙ্কিং সবথেকে বেশি, অর্থাৎ সেই সব দেশগুলোতে ক্রাইমের হার খুবই কম। এবার আমি যদি অন্যভাবে একটু দেখি যে তাহলে কোন কোন দেশগুলোতে ক্রাইমের হার সবথেকে বেশি আছে, তা সেই লিস্ট যদি দেখি যে 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে ভেনেজুয়েলা, 2 নম্বর র্যাঙ্কিংয়ে আছে পাপুয়া নিউ গিনি, 3 নম্বরে পজিশনে আছে সাউথ আফ্রিকা, 4 নম্বরে আছে আফগানিস্তান, 5 নম্বর পজিশনে আছে হন্ডুরাস, 6 নম্বরে আছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, 7 নম্বরে হচ্ছে গুয়েনা, 9 নম্বরে আছে ব্রাজিল এবং 10 নম্বরে আছে জামাইকা। এই দেশগুলো ক্রাইম ইন্ডেক্সেতে একদম টপে আছে, অর্থাৎ এই দেশের আইন শৃঙ্খলা সবথেকে খারাপ। এবার দেখুন যে এই দেশের মাথাপিছু আয় কত, মানে জিডিপি পার ক্যাপিটা কত আসছে। এবার যদি দেখি যে এই দেশগুলোর জিডিপি পার ক্যাপিটা কিন্তু খুব কম, দেখুন ডলারের হিসাবে কত আসছে। ভেনেজুয়েলার ক্ষেত্রে 5,09,000-এর মতো, পাপুয়া নিউ গিনি ওর ক্ষেত্রেও আসছে 4,299, সাউথ আফ্রিকার ক্ষেত্রে 7,000-এর কাছাকাছি, আফগানিস্তানের ক্ষেত্রে আরও কম 516, গুয়ানার ক্ষেত্রেও 4,400। তো দেখতে পাচ্ছি যে যে দেশগুলোর ক্রাইমের র্যাঙ্কিং সবথেকে বেশি সেই দেশগুলোর কিন্তু জিডিপি পার ক্যাপিটালটাও খুব কম, প্রায় $4,000 কাছাকাছি। এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যেতেই পারে যে যে দেশগুলোর জিডিপি পার ক্যাপিটা খুব বেশি সেই দেশগুলোর ক্রাইম খুব কম, আর যে দেশগুলোর জিডিপি পার ক্যাপিটা কম সেই দেশগুলোতে কিন্তু ক্রাইম খুব বেশি। তাহলে আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যে মানি ইজ দ্য রুট অফ অল এভিল, সেটা না বলে আমি একটু অন্যভাবে বলতে পারি, যেটা জর্জ বার্নার্ড শ বলেছিলেন, ল্যাক অফ মানি ইজ দ্য রুট অফ অল এভিল। অর্থ সম্বন্ধে দ্বিতীয় যে জনপ্রিয় ধারণা আছে সেটা হলো যে রিচ পিপল আর সেলফিশ অ্যান্ড ক্রুকড, অর্থাৎ ধনী লোকেরা খুব স্বার্থপর হয় এবং খুব কুটিল মনের হয়। বিভিন্ন সিনেমা, নাটক, থিয়েটারে আমরা সবসময় দেখেছি যে ধনী লোকেদেরকে খুব নেগেটিভভাবে রিপ্রেজেন্ট করতে। আপনাকে আমি 7 জন মানুষের নাম বলছি: জামশেদজি টাটা, বিল গেটস, হেনরি ওয়েলকাম, হাওয়ার্ড হিউজ, ওয়ারেন বাফেট, জর্জ সোরো, আজিম প্রেমজি। এরা কেন বিখ্যাত? আপনি বলবেন সে তো সবাই জানে, জামশেদজি টাটা একজন বড় বিজনেসম্যান, টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা, বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, হেনরি ওয়েলকাম তিনি একজন বড় ওষুধ ব্যবসায়ী, গ্লাক্সো অ্যান্ড মিথকাইন কোম্পানির প্রতিষ্ঠাতা, হাওয়ার্ড হিউজ তিনিও একজন আমেরিকার বড় বিজনেস টাইকুন, ওয়ারেন বাফেট তিনি একজন বড় ইনভেস্টার, জর্জ সোরো ইনিও একজন আমেরিকার বিখ্যাত বিজনেসম্যান, এবং আজিম প্রেমজি ইনি উইপ্রোর প্রতিষ্ঠাতা। এনারা সবাই মাল্টিমিলিনিয়ার, বিশ্বের তাবড়ো তাবড়ো ধনী ব্যক্তি। কিন্তু এটাই কি এদের একমাত্র পরিচয়? আসুন দেখা যাক এদের সম্বন্ধে। আপনাকে আমি একটু অন্য তথ্য দিই। জামশেদজি টাটা ইনি প্রায় $102.4 বিলিয়ন দান করেছেন। ভারতীয় মুদ্রায় সেটা আসবে 8,19,200 কোটি টাকা ভারতের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কল্পে। তেমনিভাবে বিল গেটস
একজন বড় ধনকুবের, ইনিও প্রায় $76 বিলিয়ন দান করেছেন হেলথ কেয়ার, প্রভার্টি এলিমিনেশন, এডুকেশন এবং ইনফরমেশন টেকনোলজির যাতে মানুষের কাছে সহজলভ্য হয় এই জন্য। হেনরি ওয়েলকাম ইনি সায়েন্টিফিক রিসার্চে সাপোর্ট করার জন্য এবং নিত্য নতুন ওষুধ আবিষ্কারের জন্য প্রায় $56.7 বিলিয়ন দান করেছেন। ভারতীয় মুদ্রায় প্রায় এটা 4,53,000 কোটি টাকার মতন। আর একজন আমেরিকান বিজনেস টাইকুন হাওয়ার্ড হিউজ, তিনি প্রায় $38.6 বিলিয়ন দান করেছেন হেলথ কেয়ার ইমপ্রুভমেন্টের জন্য। এরপরে যিনি আসছেন তিনি ওয়ারেন বাফেট, ইনি একজন বিশ্ববিখ্যাত ইনভেস্টর। ইনিও এনার সঞ্চয় থেকে এখনো পর্যন্ত $32.1 বিলিয়ন দান করে গেছেন হেলথ কেয়ার, এডুকেশন এবং এইডস প্রিভেনশন এবং স্যানিটাইজেশনের জন্য। তারপরে আসছে জর্জ সোরো, ইনি $32 বিলিয়ন দান করে গেছেন হেলথ কেয়ারের জন্য, হিউম্যান রাইটসের জন্য এবং ইকোনমিক, লিগ্যাল এবং সোশ্যাল রিফর্মের জন্য। এবং শেষে যার নাম বলবো তিনি আজিম প্রেমজি, উইপ্রোর প্রতিষ্ঠাতা। ইনিও একজন মহান দানশীল ব্যক্তি। ইনিও এখনো পর্যন্ত $21 বিলিয়ন দান করেছেন ভারতের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। আমি শুধু আপনাকে 7 জন মহান মানুষের নাম বলেছি, আপনি যদি গুগল করে দেখে নেন এই লিস্টটা বিরাট লম্বা। অনেক অনেক মানুষ আছেন যারা ধনী মানুষ এবং তাদের এই অর্জিত অর্থের বিরাট একটা অংশ সমাজের কল্যাণে দান করে গেছেন। সুতরাং আমাদের মনে যে একটা ধারণা থাকে যে ধনী ব্যক্তি মানেই তারা হবে অসৎ, তারা হবে সেলফিশ, ব্যাপারটা এতটা সরলীকরণ করা হয়তো ঠিক হবে না। তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো যে আর্নিং হাই উইল মেক ইউ রিচ, অর্থাৎ আপনি যদি বেশি ইনকাম করেন তাহলেই আপনি ধনী হয়ে যাবেন। এটাও খুব বিতর্কিত বিষয়। আপনাকে আমি 3 জন মানুষের উদাহরণ দেব। প্রথম জনের নাম মাইকেল জ্যাকসন, মুনলাইট ড্যান্সের জন্য যিনি বিখ্যাত। তিনি তার জীবনে $4 বিলিয়ন অর্থ উপার্জন করেছিলেন। ভারতীয় মুদ্রায় সেটা প্রায় 32,000 কোটি টাকা। কিন্তু তিনি যখন মারা যান তখন তার ঋণের পরিমাণ ছিল $400 মিলিয়ন, প্রায় ভারতীয় মুদ্রায় 3200 কোটি টাকা। তো এরপর আরেকজন মানুষের নাম বলবো, তিনি মাইক টাইসন, যিনি একজন বিখ্যাত বক্সার, যিনি তার জীবনে প্রায় 300 মিলিয়নের মতো অর্থ উপার্জন করেছিলেন। ভারতীয় মুদ্রায় সেটা প্রায় 2400 কোটি টাকা। কিন্তু সেই মানুষটাও ব্যাংক্রাফট হয়ে গিয়েছিলেন এবং তাকে প্রায় জেলেও যেতে হয়েছিল, কারণ তিনি তার যে ধার সেটা প্রায় 23 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 184 কোটি টাকা, যেটা তিনি শোধ করতে পারেননি। অর্থাৎ দেখা যাচ্ছে শুধুমাত্র অর্থ উপার্জন করলেই আপনি ধনী হতে পারবেন না। অর্থ উপার্জন করার সাথে সাথে সেই অর্থটাকে আপনাকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে এবং সেটার সঠিক ব্যবহার করতে হবে। যদি আপনি বেহিসাবিভাবে খরচা করে ফেলেন তাহলে কিন্তু আপনি কখনোই ওয়েলদি হতে পারবেন না, জীবনে দেউলিয়াও হয়ে যেতে পারেন, যেমন হয়েছিল মাইকেল জ্যাকসন কিংবা মাইক টাইসনের ক্ষেত্রে। এবার আপনাকে আমি একটা অন্য উদাহরণ দিই। আমি যার নাম আপনাকে বলবো তার নাম রোনাল্ড রিড। তিনি ছিলেন একটা গ্যাস স্টেশনের অ্যাটেন্ডেন্ট, কিন্তু সারা জীবন তিনি খুব হিসেবি জীবনযাপন করেছিলেন এবং 2014 সালে তিনি পরলোক গমন করেন। কিন্তু যখন তিনি পরলোক গমন করেন তারপরে তার নাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে। দেখা যায় যে তিনি ব্রুকস মেমোরিয়াল লাইব্রেরিকে $1.2 মিলিয়ন দান করে গেছেন এবং 4.8 মিলিয়ন দান করে গেছেন ব্র্যাটেলবেরো মেমোরিয়ালে। মিস্টার রিড, যিনি সামান্য একজন গ্যাস অ্যাটেন্ডেন্ট ছিলেন এবং যার রোজগারপাতি খুব বেশি ছিল না, তিনি শুধুমাত্র হিসেবে জীবনযাপন করে এবং সঠিকভাবে অর্থের সঞ্চয় এবং বিনিয়োগ করে তিনি জীবনেতে প্রায় $8 মিলিয়ন মতো অর্থ উপার্জন করেছিলেন। এই ভিডিওতে আমি অর্থ সম্বন্ধে 3টি বহুল প্রচলিত মতামত সম্বন্ধে জানালাম। এবার আপনি আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়ে আপনাদের কি মতামত। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।